আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন তোমাদের অলরেডি শর্ট সিলেবাসে রসায়নের যে ৬টা চ্যাপ্টার রয়েছে তার মধ্য থেকে স্পেসিফিক আমি আজকে ১২টা টপিকের নাম বলে দিব, যা যদি তুমি পড়াশোনা কমপ্লিট করো এবং এই টপিকগুলোর মধ্যে তোমার যদি আসলে এক্সেলেন্সি থাকে বা এই টপিকগুলো যদি তোমার আসলে দখলে থাকে, এই টপিকগুলো থেকে তুমি যদি সিকিউ, এমসিকিউ, এসকিউ কমপ্লিট করতে পারো, বিলিভ মি তুমি টেস্টে ইনশাল্লাহ মোরললেস 80% আপ কমন পাবা। ওকে, একেবারে ৮০%-এরও বেশি। এবং সেগুলাই যদি তুমি আরেকটু ডিটেইল বা ইলাবোরেটলি প্র্যাকটিস করো, তাহলে টু বি অনেস্ট তোমার রসায়নের ম্যাক্সিমাম প্রিপারেশনটুকু কভার হয়ে যায়। সত্য, ঠিক আছে? সো রসায়ন সাবজেক্টটা আসলে এতটা বেশি ওতপ্রোতভাবে জড়িত এবং এটা ধরো মানে এই যে তোমাদের সাথে যুক্ত থেকে পড়িয়ে পড়িয়ে বলে বলে বা শেখানোর চেষ্টা করে করে এমন অবস্থা হয়েছে যে টপিকগুলোকে বিন্যাস করা খুব সহজ হয়ে গেছে এবং এখানে ওই টপিকগুলাই নিয়ে আসা হয়েছে যেখান থেকে আগের বছর অর্থাৎ যেটা আমরা বলতেছি যে বিগত বছরের কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি কিউএফ যেটাকে বলে, সেটা সব থেকে বেশি ম্যাক্সিমাম কিউএফ যে টপিকগুলা, সেই টপিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে। চলো একটু ডিসকাস করে ফেলি। তোমার যদি রসায়নে একটু ভয় থেকে থাকে, যদি পড়াশোনার অবস্থা খুব নাজুক হয় রসায়নের ক্ষেত্রে, বিলিভ মি জাস্ট এই কয়টা টপিক কমপ্লিট করো। এগেন, যারা ভালো স্টুডেন্টরা আছো, পড়াশোনা মোটামুটিভাবে ভালো কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে বলবো রিভিশনের ক্ষেত্রে এবং অন্যান্য সকল ক্ষেত্রে এই টপিকগুলোকে ফুললি ফোর্স দাও, আরও বেশি হচ্ছে যে ভালো মতন ঝালাই করে নিতে। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে যদি আমি দেখি, তাহলে তোমাকে পদার্থের গঠন অধ্যায়টা থেকে আইসো সংক্রান্ত যে জিনিসপাতি আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোবারের আলোচনা সেরকমভাবে নেই, বাট অবশ্যই আমরা ক্লাসের ভিতরে আলোচনা করে দিছি। সাথে সাথে হচ্ছে যেটা বলছিলাম, আইসোটোপ এবং এর ব্যবহার, এই জিনিসটা মাস্ট। ওকে, তার ব্যবহারগুলা, যে আমরা কোনটা কোথায় ব্যবহার করি। আয়োডিন ১৩১ কী কাজে ব্যবহার করা হয়? থাইরয়েডের চিকিৎসায়। ফসফরাস ৩২ কী কাজে ব্যবহার করা হয়? কোবাল্ট ৬০ কী কাজে ব্যবহার করা হয়? ক্যান্সার কোষ ধ্বংসের জন্য। ফসফরাস ৩২ হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই জিনিসপাতিগুলা খুবই জরুরি। এগেন যদি চলে আসি, তাহলে হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল এবং তাদের মধ্যে তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য। তুলনা বলতে কিন্তু আসলে বেসিক্যালি সাদৃশ্য, বৈসাদৃশ্য সবই চলে আসে। ওকে, সাদৃশ্য, বৈসাদৃশ্য বুঝা গেছে? মাস্ট কমপ্লিট করা লাগবে। জাস্ট এই দুইটা টপিক আমার পদার্থের গঠন অধ্যায় থেকে। তারপরে যদি আমি চলে যাই পর্যায় সারণী থেকে অধ্যায়টা থেকে আমাকে কমপ্লিট করা লাগবে এই দুইটা জিনিস। গ্রুপ বৈশিষ্ট্য, অর্থাৎ এখানে এস ব্লক আর পি ব্লক মৌলগুলোকে আমরা বুঝাইছি। এস ব্লক আর পি ব্লক অর্থাৎ গ্রুপ ১ এবং ২ এবং হচ্ছে ১৩ থেকে আমাদের ১৮, এই গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য এবং তাদের অবস্থান নির্ণয়। আমরা জানো মৌলর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনিক বিন্যাস থেকে শুরু করে তাদের অবস্থান নির্ণয় করতে পারি, গ্রুপ ওয়াইজ নাম মনে রাখতে পারি। যেমন ধরো গ্রুপ ১ কি নাম বলতাম এটার? ক্ষার ধাতু। গ্রুপ ২ মৃৎ ক্ষার ধাতু। ১৩ নম্বর গ্রুপ বোরন ফ্যামিলি। ১৪ নম্বর কার্বন ফ্যামিলি। ১৫ নম্বর নাইট্রোজেন ফ্যামিলি না নিক্টোজেন শ্বাসরোধকারী। ১৬ নম্বর চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। ১৭ নম্বর হ্যালোজেন। এই যে জিনিসগুলো আমি ঝটপট করে বলে ফেলতে পারতেছি, তুমিও যেন এরকমভাবে পারো, তাহলে তোমাকে এখানে আটকানোর মতন ইনশাল্লাহ আর কিছু থাকবে না। এরপরে সাথে সাথে আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা আমি ক্লাসের মধ্যে একেবারে ফুল ডিটেইলড এলাবোরেটলি আলোচনা করছি এবং ইনশাল্লাহ তোমার এখানে একেবারে মানে যতটুকু অ্যাডভান্স জিনিস জানা দরকার, ধরো আয়নের ব্যাসার্ধ থেকে শুরু করে আয়নের আকার থেকে শুরু করে ক্যাটায়ন বা অ্যানায়নের আকারের তুলনা করলে কীরকম ভাবে করতে হবে সব। সো এই যে আকার এবং এখানে আইতটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আইতের মধ্যে আমার বেশ কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। আইতের মধ্যে প্রথম এখানে আছে আয়নীকরণ শক্তি, পরে আছে ইলেকট্রন শক্তি, তারপরে আছে তড়িৎ ঋণাত্মকতা। প্রত্যেকটা আইত বলে তিনটা আমার পর্যায়বৃত্ত ধর্মকে আসলে কভার করতেছে। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আমি যাই, তাহলে তোমাকে যেতে হবে রাসায়নিক বন্ধন অধ্যায়টাতে। সেখানকার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সব থেকে ভ্যালুয়েবল একটা টপিকের নাম হচ্ছে যোজ্যতা ও যোজনী। এই জিনিস বুঝতে পারলে আমার রসায়নের যৌগ গঠনে ইনশাল্লাহ কোনো প্রকার প্রবলেম থাকে না। যোজ্যতা স্তর ইলেকট্রন এবং তার যোজনী খুব সহজেই মনে রাখা যায়। যেমন গ্রুপ ১ এবং ২ এদের যোজ্যতা স্তর ইলেকট্রনে একটা এবং দুইটা এবং সাথে সাথে এদের যোজনী হচ্ছে ১ আর ২। গ্রুপ ১৩ যোজ্যতা স্তরের ইলেকট্রন, গ্রুপ ১৩ আর ১৪ ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের গ্রুপ সংখ্যাটাকে, মানে গ্রুপ সংখ্যা থেকে আমরা ১০ বাদ দিব। তাহলে গ্রুপ ১৩ আর ১৪ ক্ষেত্রে কত হচ্ছে? গ্রুপ ১৩ আর ১৪ ক্ষেত্রে ১০ মাইনাস ২, তাই না? সরি ১০ মাইনাস ১৩ মানে ১৩ মাইনাস ১০ মানে হচ্ছে ৩, তারপরে ১৪ মাইনাস ১০ মানে হচ্ছে ৪, এরকম। আর গ্রুপ ১৫ থেকে মানে ১৪ পরে যারা শুরু ১৫, ১৬, ১৭ ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ১৮ থেকে তাদের গ্রুপ সংখ্যাটাকে মাইনাস করব। অর্থাৎ গ্রুপ ১৫ ক্ষেত্রে যদি আমি বলি ১৮ মাইনাস ১৫ মানে ৩, ঠিক আছে? এরকমভাবে এখন যেখানে আমরা দেখতেছি, মানে সিম্পলি বুঝো, যেখানে আমরা দেখতেছি আসলে যে গ্রুপ নাম্বারটা হচ্ছে যে আমার মাইনাস করতে হচ্ছে, গ্রুপ নাম্বারটাই মাইনাস করতে হচ্ছে, বুঝছো? যেমন ১৫, ১৬, ১৭ ক্ষেত্রে আমরা গ্রুপ নাম্বারটাকে মাইনাস করতেছি, মানে গ্রুপ সংখ্যাটা আমার বড় না। সেই সকল ক্ষেত্রের মৌলগুলা নর্মালি ইলেকট্রন গ্রহণ করে, মানে তারা হচ্ছে আমার অধাতু। এবং যারা আমাদের মানে যাদের ক্ষেত্রে দেখা যায় আমরা যে গ্রুপ নাম্বারটাই বড়, যেমন ১ আর ২ তারপরে ১৩, এরা হচ্ছে নর্মালি
ধাতু, এরা ইলেকট্রনটাকে ত্যাগ করে। যোজনী সেম হলেও ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে, এমন। সো যোজ্যতা এবং যোজনী এই রিলেটেড জিনিসপাতি যদি আমার ক্লিয়ার হয়, কনসেপ্টটা পরিবর্তনশীল যোজনী আছে, সেখান থেকে আমরা সুপ্ত যোজনী বের করি। আস ইক, ছোট যোজনীকে বলা আস, বড় যোজনীকে বলে ইক, এরকম। এরপরে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের তুলনা, বৈশিষ্ট্য, তাদের যে সকল ধর্মাবলী রয়েছে বা তাদের যে সকল ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে সেটুকু কমপ্লিট করতে হবে। দুইটা যৌগের মধ্যে কোনটা আয়নিক হবে, কোনটা সমযোজী হবে, এটা অবশ্যই ইলেকট্রন আদান প্রদান আমরা জানি, তাই না? ইলেকট্রন আদান প্রদান। আর এটা কি আমাদের সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রন, সমযোজী যৌগের ক্ষেত্রে আমার ইলেকট্রন শেয়ার, যাকে বলি আমরা ইলেকট্রন শেয়ার করা। এখানে আমি ক্লাসের মধ্যে তোমার এখানে সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান রোলস বন্ধন, ইভেন সন্নিবেশ সমযোজী বন্ধন সবই একেবারে বেয়ার মিনিমাম আলোচনা করে ফেলছি। কারণ যখনই তুমি দেখো, ধরো একটা যৌগ দেখতে হচ্ছে এরকম, ধরো তোমার কাছে যৌগটা হচ্ছে NH4+, তুমি দেখতেছো হচ্ছে H3N, তারপরে ডাবল বন্ড, এটা আমার H+ কে এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, দিয়া এমন দেখাচ্ছে। সো এই যে এখানে যে এই জিনিসটা আমি করলাম, এটা আসলে কি করেছি ভাইয়া? এমন খুব ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন হয়, এটা আসলে কি করলাম? যে তীর চিহ্ন দিয়ে যে দেখালাম লন পেয়ার ইলেকট্রনের হিসাব, এটাই হচ্ছে কিন্তু এই সন্নিবেশ সমযোজী বন্ধন। এগুলাও টুকটাক আলোচনা করা আছে, যেন তোমার কোয়েশ্চেনটা একটু এদিক ওদিক হয়ে কঠিন হয়ে গেলেও যেন তুমি উত্তর করতে পারো। ওকে, এরপরে যদি চাই আমরা, চলো নেক্সট যেটা বলতেছি আমরা, এরপরে যাব হচ্ছে আমাদের রাসায়নিক গণনা এবং মোলের ধারণা যে অধ্যায়টা, সেটাতে সেখানে আমাকে মোলারিটি এবং লিমিটিং বিক্রিয়ক সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমি তোমাকে বিক্রিয়া অনুপাত, স্টোইকোমিতি, কিভাবে মোল সংখ্যা বা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণ করার পরে জাস্ট ওই বিক্রিয়া থেকে যাবতীয় ক্যালকুলেশন চুটকি মেরে ক্যালকুলেটারে কমপ্লিট করে ফেলা যায়। তারপরে ডিটেইলডে ঐকিক নিয়মে তো খাতায় লিখবা, সেরকমভাবে তো দেখাইছি, সাথে সুন্দর মতন জাস্ট মানে ক্যালকুলেটারে বা মুখে মুখে, হ্যাঁ তুমি মুখে মুখে কেমন বলতেছো, মানে ক্যালকুলেটারে ধরো, মানে তুমি খাতাতে লিখতেছো না, উইদাউট রাফ করা ছাড়া ক্যালকুলেটারের ভিতরে উত্তর করে ফেলতে পারবা। লিমিটিং বিক্রিয়ক কে কতটুকু উৎপন্ন হবে সব, যদি তোমার কাছে মোল এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং বিক্রিয়া অনুপাত বা স্টোইকোমিতি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, এরপরে পার্সেন্টেজ থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো। তারপরে রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে আমার, সেখান থেকে জাস্ট দুইটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল জারণ বিজারণ রিলেটেড বিক্রিয়া, ধরো হচ্ছে আমাদের দহন, সংযোজন, প্রতিস্থাপন, এই টাইপের যে সকল বিক্রিয়া রয়েছে সবগুলোই তো আমাদের জারণ বিজারণ, যে কয়টা বললাম, দহন, সংযোজন, প্রতিস্থাপন আর হচ্ছে আমাদের বিয়োজন, প্রত্যেকটা বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু ইনকেস যদি আমি বলি হচ্ছে ধরো প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ না। তারপরে আমি যদি বলি অধঃক্ষেপণ বিক্রিয়া, জারণ বিজারণ না। আবার কিছু বিশেষ ধরনের বিক্রিয়া আছে, পানি যোজন, আদ্র বিশ্লেষণ, এই ধরনের যে বিক্রিয়াগুলো, সমানুকরণ, পলিমারকরণ, এগুলা সম্পর্কে একটু কনসেপ্ট থাকা লাগবে। বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়া আছে, সেগুলা জারণ বিজারণ হচ্ছে এখানকার মোস্ট হট টপিক। তার থেকেও হটেস্ট হচ্ছে আসলে লাসাদেলির নীতি, এখান থেকে কোয়েশ্চেন আসবেই গ বা ঘয়ের একটা অংশে। ওকে, আচ্ছা, এরপরে চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জৈব রসায়নের যে অধ্যায়টা। জৈব রসায়ন বলতে আমরা কি বুঝাচ্ছি? গরিবের জৈব রসায়ন আসলে, হ্যাঁ, জীবাশ্ম অধ্যায়টা। এখান থেকে আমরা কি পড়বো? আমরা যদি কিছু ওরকমভাবে না বুঝি, না বুঝতে পারি, তাহলে আমি বলবো হচ্ছে এটা আমার হচ্ছে যে ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে টোটালি দেওয়া আছে, ফ্রি প্লেলিস্ট একাডেমিক একটা দেওয়া আছে, অনশটটাও দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যেটা বলছি সেটা শোনো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই তিনটা সমগোত্রীয় শ্রেণী, তাদের বিক্রিয়া সমূহ, অ্যালকিন আর অ্যালকাইনের প্রস্তুতির বিক্রিয়া প্লাস তাদের মানে তাদের যে সাধারণ বিক্রিয়াগুলো তারা দেয়, এখানে বেয়ার টেস্ট, ব্রোমিন পানি পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের জাস্ট অ্যালকোহলের বিক্রিয়া বলি, সেটা দেখতে হবে, এবং কার্বনিল যৌগের ভিতরে অনলি অ্যালডিহাইড। অ্যাটলিস্ট কিচ্ছু না পড়ে থাকলে এই কয়টা জিনিস পড়তে হবে। এবং শর্ট সিলেবাসের মধ্যে যেহেতু পলিমারকরণ অংশটা নাই, বাট স্টিল এখান থেকে কোয়েশ্চেন আসার পসিবিলিটিজ আছে। শর্ট সিলেবাসের ভিতরে নাই আমি জানি, আসার চান্সও কম সেটাও জানি, বাট আসতেই পারে। আসলে দিলে তো বলতে পারবো না কিছু, অ্যাটলিস্ট ক বা খয়ের একটা দিয়ে দেয় যদি, এসকিউ এর ভিতরে দিয়ে দেয় যদি, ওই যে ধরো নাইলন 6 এর কাহিনী, তাহলে তো একেবারে মাথার মধ্যে চন্দ্রিমা লেগে যাবে। তাই দ্যাটস ওয়াই ওই জিনিসটাও পড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব কিছু হ্যাঁ চিন্তা করা হচ্ছে আসলে একটা টোটাল, মানে খুব আর কি একেবারে খুবই খুবই স্বল্প মূল্যে, মানে একবারে নামমাত্র মূল্যে একটা রীতিমতন সম্পূর্ণ রেকর্ডেড ফুল প্রোগ্রাম তোমাদের কাছে আজকে উপস্থাপন করা হবে। সো বিষয়টা কেমন হয় এটা তোমরা কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাতে পারো। হ্যাঁ, তো তাহলে তুমি আসলে ওখান থেকে জাস্ট তোমার নিজের শেখার আগ্রহ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার একটা বা দুইটা পার্টের লেকচারের মধ্যে কমপ্লিট করা হয়েছে, যেটার হায়েস্ট রেঞ্জ যাবে হচ্ছে 2 ঘন্টা, এর বেশি না, মানে টোটালে পুরো একটা চ্যাপ্টার। হ্যাঁ, মানে যেটা জৈব রসায়ন সেটার লেন্থটা একটু বড় হয়েছে, মানে এই যে এটা, বাদ বাকিগুলো সবগুলো এরকম। সো তুমি খুব সহজে কমপ্লিট করে ফেলতে পারবা। তোমার প্রিপারেশন যে লেভেলেই থাকুক না কেন, সেটাকে প্রো পর্যন্ত তোমার কমপ্লিট করার জন্য জাস্ট ওই কিছু লেকচারই আসলে এনাফ হবে। সো সেটা কমেন্টে জানাতে পারো আসলে কেমন হয় বিষয়টা, ঠিক আছে? আর আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে অলরেডি এই ক্লাসগুলোকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, সেটাও তুমি দেখতে পারো। ওকে, সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। কি প্রবলেম ফেস করতেছো সেটা কমেন্টে জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।